গল্পের নাম অসময়ের বসন্ত। গল্পটি লিখেছেন প্রিয়াঙ্কা সি। লিপিকা আর সুজিত বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ করেই কোথা থেকে একটা আরশোলা এসে পড়ল লিপিকার শাড়িতে। লিপিকা পড়ি কি মরি করে হুমড়ি খেয়ে এসে পড়ল সুজিতের বুকে। লিপিকার হাতের চায়ের কাপটা ততক্ষণে হাত থেকে পড়ে ছিটকে মেঝেতে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। লিপিকা আরশোলার ভয়ে ততক্ষণে জ্ঞান হারিয়ে বুঝতেই পারেনি যে ভয়ের চোটে সে কোনো অসঙ্গত কাজ করে ফেলেছে। সুজিত অবশ্য পুরো ঘটনাটার আকস্মিকতায় নিজের হাসি ধরে রাখতে না পেরে হো হো করে হেসে উঠে বলে, আচ্ছা পাগলি তুমি লিপি, এই বুড়ো বয়সে এখনো আরশোলাকে ভয় পাও? লিপিকা তখনও দু চোখ খুলে তাকিয়ে দেখতে পারছে না ভয়ের চোটে। ওর মনে হচ্ছিল তখনও আরশোলাটা বোধহয় ওর শাড়ি থেকে উড়ে যায়নি। সুজিত ওর মনের ভয়টা বুঝতে পেরে বলে ওঠে, চোখ খোলো লিপি, এই দেখো আরশোলা উড়ে গেছে। লিপিকা সুজিতের কথায় আশ্বস্ত হয়ে ধীরে ধীরে চোখ খুলে দেখে সত্যিই আর আরশোলা নেই, উড়ে গেছে। লিপিকা এবার পুরো ঘটনাটা বুঝতে পেরে একটু লজ্জা পায়, তারপরেই ধীরে ধীরে হেসে ওঠে। ওকে হাসতে দেখে সুজিতেরও আবার হাসি পায় ওই ঘটনায়। লিপিকা তখনও সুজিতের বাহুবন্ধনে আবদ্ধ। দুজনের কারুরই খেয়াল নেই এবার যে একে অপরকে ছেড়ে দাঁড়াতে হবে। ঠিক সেই সময় হঠাৎই ঘরে প্রবেশ করে লিপিকার দেওয়া সুবীর। বাড়ির সদর দরজা আলতো করে ভেজানো ছিল। লিপিকার পরিচারিকা ঝুমা কাজ সেরে বাড়ি ফেরার সময় দরজা আলতো ভেজিয়ে বাড়ি চলে গেছে। তারপর আর লিপির দরজা ভেতর থেকে বন্ধ করে আসার খেয়াল ছিল না, তাই ভেতরে আসার জন্য সুবীরবাবুকে আর কলিং বেল বাজাতে হয়নি। সুবীরবাবু লিপিকার পাশের বাড়িতেই থাকেন। ওনার বিয়ে হয়ে যাওয়ার পর উনি নিজের ইচ্ছাতেই দাদা সংসার থেকে আলাদা হয়ে গিয়ে পাশের একটা বাড়ি কিনে থাকতে শুরু করেন। তবু দাদা মারা যাওয়ার পর থেকেই নিজের কর্তব্যস্বরূপ বৌদি নিয়মিত খবরাখবর নেওয়াটা সুবীরবাবুর এক প্রকার অভ্যাস হয়ে গেছে। সুবীরবাবু সাধারণত রাতের বেলায় অফিস ফেরত পথে এসে একবার ভদ্রতাবশত তার সদ্য বিধবা বৌদির খবরাখবর নিয়ে যান। কিন্তু এই সময় বিকেলের দিকে সুবীরবাবুর হঠাৎ আগমন লিপিকার কাছে খানিকটা অপ্রত্যাশিত ছিল। তাহলে হয়তো শাড়িতে আরশোলা পড়ে যাওয়ার ভয়কেও জয় করে কিছুতেই ভুলবশত ও সুজিতের বুকের উপর গিয়ে পড়ত না। কিন্তু নিয়তিতে হয়তো এমনটাই লেখা ছিল। তাই সেদিন বৌদির খবর নিতে এসে নিজের চোখে এক পরপুরুষের গায়ে বৌদিকে ঢলে পড়তে দেখে সুবীরবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তার গিন্নি অবশ্য প্রায়শই বলে, শোনো, দাদা মারা গেছে তো বেশ কিছুদিন হলো, এখনো আর অত বৌদি বৌদি করে কাতর হয়ে না। তোমার বৌদি না একটা জিনিস। তোমার দাদা মারা যেতে না যেতেই ওই দেমাকি মহিলা ঘরে পরপুরুষকে ঢুকিয়ে বেলেল্লাপনা করছে। শোনো, আমি বলে দিচ্ছি, এরপর থেকে আমি তিন্নিকেও আর ওই বাড়িতে পাঠাবো না। মেয়েটা আমার বড় হচ্ছে। তোমার বৌদিকে পরপুরুষের সাথে অত ঢলামি করতে দেখলে মেয়েটা আমার কি শিখবে বলো তো ওকে দেখে? সুবীরবাবু অবশ্য তার স্ত্রীর বলা কথা বিশ্বাস করতে কিছুতেই পারেননি। মুখে বিস্ময়ের চিহ্ন ফুটিয়ে বলে উঠেছিলেন, যা, এ হতেই পারে না। সেই ছেলেবেলা থেকে বৌদিকে দেখে আসছি আমি। বৌদি আমার সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ। বৌদি কখনো এমন কাজ করতেই পারে না। সুবীরবাবুর স্ত্রী শিলা অবশ্য সুবীরবাবুর কথায় মুখ বেঁকিয়ে বলে উঠেছিল, ও, বউয়ের কথায় বিশ্বাস হচ্ছে না তাই তো? শোনো, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। একদিন তুমিও মানতে বাধ্য হবে যে আমার বলা প্রত্যেকটা কথা বন্যে বন্যে সত্যি। বৌদিকে অমনভাবে পরপুরুষের বুকে পড়ে থাকতে দেখে শিলার বলা কথাগুলো সে সময় স্বাভাবিকভাবেই মনে পড়ে গেল সুবীরবাবুর। মনে মনে ওনার নিজের উপরও খানিক ঘেন্না হলো এই ভেবে যে এই মহিলাকে সত্যি কি ভেবে তিনি দেবীর আসনে বসিয়েছিলেন। তাই বৌদির অমন অশালীন আচরণ দেখে মুখে ঘেন্নাসূচক ভাবভঙ্গি ফুটিয়ে অস্পষ্ট স্বরে ছি উচ্চারণ করে উনি ঘর থেকে বেরিয়ে যান। সুবীরবাবুর ওই ঘেন্নাসূচক ভাবভঙ্গি দেখে লিপিকা সম্বিত ফেরে। ততক্ষণে দুজনে দুজনকে ছেড়ে বেশ খানিকটা দূরে সরে দাঁড়িয়েছে। সুবীরবাবু ওইভাবে ঘর ছেড়ে বেরিয়ে চলে যাওয়ায় লিপিকা মুখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, এ আমি কি করে ফেললাম? আমায় কি ভাবলো ঠাকুরপো? এই বুড়ো বয়সে এসে আমার এমন ভীমরতি হলো কিভাবে?
ঘটনার আকস্মিকতায় সুজিতবাবুও তখন মারাত্মক অস্বস্তিতে। উনি লিপিকাকে কিভাবে সান্ত্বনা দেবেন তা নিজেই ঠিক বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় লিপিকা আবার কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আমার এতদিনকার ভালোবাসা, সততা সব জলে মিশে গেল। আজকের এই ছোট্ট ভুলটার জন্য আমি ঠাকুরপোর চোখে অসতী হয়ে গেলাম। অথচ ওর দাদা বেঁচে থাকতে যে আমি কোনোদিনও কারোর দিকে চোখ তুলেও তাকাইনি। এ সত্যি কি ঠাকুরপোরও অজানা? আমি যে মন প্রাণ ঢেলে শুধু ওর দাদাকেই ভালোবেসে এসেছি সারা জীবন, তা কি ঠাকুরপোও জানে না? তাহলে আজ কি করে এক নিমেষে আমি ঠাকুরপোর চোখে এতটা নিচে নেমে গেলাম? ঠাকুরপো নিশ্চয়ই আমাকে চরিত্রহীন ভেবে নাক সেট করছে। লিপিকার দুশ্চিন্তা তখনও শেষ হয়নি, এমনকি ক্রমশ বেড়ে চলেছে। ইতিমধ্যেই সুজিত হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনার বিড়ম্বনা আর অস্বস্তি কাটিয়ে মনের জোর এনে বলে উঠল, জানি খুব ভালোবাসতে তুমি অধীরদাকে, কিন্তু অধীরদা তো এখন বেঁচে নেই। তাই এখন তো আর তুমি চাইলেও তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। কোনোভাবেই কোনো ঘটনাতেই তার সম্ভব নয়। তুমি ভয় পেয়ে না বুঝে হয়তো আমার খানিক কাছে চলে এসেছিলে ঠিকই, মানছি, তার জন্য তোমার অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে ওই সামান্য ঘটনার জন্য তুমি নিজেকে এইভাবে দোষারোপ করলে যে আমার নিজের খুব ছোট মনে হবে লিপি। এতক্ষণে সুজিতের দৃষ্টিভঙ্গিতে বলে ওঠা কথাগুলো শুনে লিপিকার মনে জোর আসে। লিপিকা চোখের জল মুছতে মুছতে বলে ওঠে, আমি কোনো ভুল করিনি বলছো? ঠাকুরপো যে আমায় ভুল বুঝলো? সুজিত আবার দৃঢ় গলায় বলে উঠল, কেউ ভুল বুঝলেই বা তার দায় তুমি কেন নেবে? তুমি তো জানো তোমার মনের মধ্যে কোনো পাপ নেই। তাহলে কে কি ভাবলো সেই ভেবে ভেবে নিজের শরীর খারাপ করো না। মানুষের মন নানান ছোটোখাটো ব্যাপারে শুধু কুৎসিত ইঙ্গিত খোঁজে। তুমি আমি চাইলেও তা আটকাতে পারবো না। শুধু আমাদের মনের মধ্যে কোনো পাপ না থাকলেই হলো। সেদিন আর কথা বাড়ায়নি সুজিত। কথা শেষ করেই ও বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল। কিন্তু রাতে কিছুতেই ঘুম আসছিল না লিপিকার। সেদিন বিকেলে লিপিকার সুজিতের ঘনিষ্ঠ অবস্থায় দেখে সুবীরবাবুর ওই নাক সিঁটকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছিল না লিপিকা। নিজেকে বড় ছোট মনে হচ্ছিল ওর। চোখের সামনে ভেসে উঠছিল অতীতের নানান দৃশ্য। সেবার অধীরের কি ভীষণ জ্বর বেঁধেছে। লিপিকার নাওয়া খাওয়ার সময়ে ছিল না মানুষটার সেবা যত্ন করতে করতে। সুবীরবাবু সেদিনও সৌজন্যতাবশত দাদা বৌদির খবর নিতে গিয়ে দেখেছিল বৌদি সারা রাত অসুস্থ দাদার সেবা করতে গিয়ে দু চোখের পাতা এক করতে পারেনি। তখন এই সুবীরই তার বৌদিকে নরম গলায় বুঝিয়েছিল, নিজের শরীরের কথাটা ভাবো বৌদি, দাদার সেবা করতে করতে যদি তুমি অসুস্থ হয়ে যাও তখন কি হবে, একবার ভেবে দেখেছ? আর একটা ঘটনা, বিয়ের রাতেই জানিয়ে দিয়েছিল অধীর তার মা বাবা খুব অল্প বয়সে মারা যাওয়ায় দুই ভাই আর এক বোনের সব দায়িত্ব অনেক ছোট থেকে সে নিজের কাঁধে নিয়ে নিয়েছে। তাই ওদেরকে প্রতিষ্ঠিত না করে সে কিছুতেই সন্তানের বাবা হতে পারবে না। কোন মেয়েই বা তার স্বামীর এত বড় সিদ্ধান্ত মন থেকে মানতে পারে? তবু বিয়ের আগে মায়ের শিখিয়ে দেওয়া কথা মতন শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীর সমস্ত ইচ্ছে মেনে মানিয়ে নিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছিল লিপিকা। তারপর দুই দেওরের পড়াশোনা শেষে চাকরি পাওয়া আর ননদের বিয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে করতে লিপিকার আর মা হওয়াই হলো না। বিয়ের অতগুলো বছর পরে অনেক ডাক্তার দেখেও তারা সন্তানের মুখ দেখতে পায়নি। লিপিকা এই ঘটনার জন্য অধীরের উপর এক প্রকার অভিমান করেই কত রাত নিজের বালিশ ভিজিয়েছে। তবু নিয়তির বিচার ওরা আটকাতে পারেনি। অধীরও এই ঘটনার জন্য লিপিকার হাত ধরে বহুবার ক্ষমা চেয়েছে। হয়তো সময় মতো চেষ্টা করলে আমরাও সন্তানের মুখ দেখতে পারতাম লিপি, কিন্তু আমার দোষেই হয়তো এতটা দেরি হয়ে গেল। আমি যে একসাথে এতগুলো আর্থিক দায়িত্ব কিছুতেই টানতে পারতাম না। লিপিকা সুজিতের কথার কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে অধীরের হাত ছাড়িয়ে বিছানায় শুতে চলে যেত। তারপর এভাবেই আরও কতগুলো দিন, সারা মাস, বছর কেটে যেত। আর একটা ঘটনা মনে পড়ছে, তার দুই দেওরেরও এরপর বিয়ে হয়ে যায়, আর ওর দেওর ননদের ছেলেমেয়েরা ওর চোখের সামনে খেলে বেড়াতে থাকে। লিপিকার বুকের মাতৃত্ব তখন আরও গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে। সেই সময় সুবীরের বউ ওর ছোট যা শিলা তিন্নিকে ওর হাতে তুলে দিয়ে যায়।
সেই থেকে তিন্নিকে নাওয়ানো খাওয়ানো মানুষ করা প্রায় অনেকটাই দায়িত্ব সামলেছে লিপিকা নিজে হাতে। অথচ আজ শিলার কারচুপিটা বুঝতে পারছে লিপিকা। সেই সময় লিপিকার কোলে নিজের সন্তানকে না তুলে দিলে শিলা প্রেগন্যান্সির পরে নিজের চাকরি জীবন আবার শান্তিতে শুরু করতে পারত না। আজ সেসব কথা মনে পড়তেই নিজেকে বড় অসহায় মনে হচ্ছে লিপিকার। মনে হচ্ছে সবাই যেন বড্ড বেশি তাকে নিজের প্রয়োজনে ব্যবহার করল। এখন আর শিলা তিন্নিকে লিপিকার কাছে আসতে দেয় না। মেয়েটা দূর থেকে লিপিকাকে দেখে বম্মা বম্মা করে একটু চেঁচালেও ওর কান ধরে টেনে এনে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয় শিলা। অথচ এই পরিণতির জন্যই কি লিপিকা সারা জীবনের অজস্র অবদান মিশে রয়েছে তার শ্বশুরবাড়ির সকলের জীবনে? আর উত্তর না মেলায় লিপিকা। উত্তর মেলাতে গেলেই যে বুকের ভেতরে এক অদ্ভুত কষ্ট হচ্ছে তার। মনে হচ্ছে অধীর সবার প্রতি তার কর্তব্য পালন করে গেছে, শুধু লিপিকার বেলাতেই মানুষটা যেন ঠিক থেকেও তার সাথে ছিল না। কিন্তু এ কথা কাকে বুঝিয়ে বলতো লিপিকা? কেউ তো তার এই কথার মূল্য বুঝতো না। বাপের বাড়িতে বেড়াতে গেলেই লিপিকার মা প্রশ্ন করত, হ্যাঁ রে, জামাই ভালো হয়েছে তো? লিপিকা এই প্রশ্নের কি উত্তর দিত? যদিও উত্তরে বলতো, না মা, তোমার জামাই ভালো হয়নি। মা পাল্টা প্রশ্ন করত, কেন? জামাইয়ের কি চরিত্র খারাপ? জামাই কি মদ খায়? নেশার ঘোরে তোকে মারধর করে? এই একটা প্রশ্নের উত্তরও হ্যাঁ ছিল না। কিন্তু সেই মানুষটা কি সত্যি সুখী করতে পেরেছিল লিপিকাকে? এই জটিল প্রশ্নের উত্তর বোঝা সম্ভব ছিল না কারোর পক্ষেই। তাই লিপিকা নিজের যন্ত্রণা নিজের বুকেই আটকে রেখে এসেছে চিরকাল। এমনকি বাপের বাড়িতে গিয়ে নিজের মায়ের কাছেও স্বামীর নামে নিন্দেমন্দ করতে যায়নি কখনো লিপিকা। সময়ের সাথে সাথে কবে যেন বুঝতে শিখে গেছিল লিপিকা, মেয়ের বিয়ে দিয়ে বাবা মায়েরা কোথাও যেন একটা স্বস্তি বোধ করে, যেন একটা বড় দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেল তারা। সেই মেয়েই যদি বিয়ে হয়ে যাওয়ার পরও বাপের বাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে ঘ্যান ঘ্যান করে, সেই মেয়ের মা বাবা তখন দায়িত্ব নামক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েও মুক্তি পায় না। তাই তার মায়ের কাছে সকল্ড ভালো জামাই অধীরের অন্যায়গুলো ঠিক কোনোদিন বোঝানোরও চেষ্টা করেনি লিপিকা। কারণ ও জানত বোঝানোর চেষ্টা করলেও তো সবাই বুঝবে না। আজও সবার কাছে একটা অসুখী দাম্পত্যের সবচাইতে বড় কারণগুলো হয়ে রয়েছে একটা মানুষের চরিত্রহীনতা বা মাতাল হয়ে এসে বউকে মারধর করা। কিন্তু যে মানুষ চরিত্রহীনও নয়, মাতালও নয়, বউকে দুটো খারাপ কথাও বলে অপমান করে না, বউকে ছেড়ে গিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্কও করে না, সে মানুষের কি সত্যি তার স্ত্রীর প্রতি কোনো অন্যায় থাকে না? এই যে এতগুলো বছর ধরে লিপিকা শুধু অধীরের কথায় মাথা নাড়া পুতুল হয়ে অধীরের দায়িত্ব কর্তব্য পূরণের ছায়ার সঙ্গে হয়ে এলো, বদলে লিপিকা কি পেয়েছে অধীরের কাছ থেকে? কোথাও না কোথাও অধীর কি লিপিকাকে বঞ্চিত করেনি? কোনোদিন হয়তো রাগ করে দুটো কটু কথা শোনায়নি, কারণ ও জানতো লিপিকা অধীরের ভাই বোন এই সংসারটাকে বড্ড বেশি নিজের করে নিয়েছে। কিন্তু কোনোদিন লিপিকার মন ভালো রাখতে হঠাৎ করেই একগোছা রজনীগন্ধা কিনে এনে ওকে সারপ্রাইজ দিয়েছে অধীর? লিপিকার পছন্দের শাড়ি, পারফিউম, কবিতার বই কিছুই কি মনে থাকতো অধীরের? লিপিকা অবশ্য কখনই আর 5টা বউয়ের মতো শাড়ি গয়নার বিশাল একটা বায়না করেনি অধীরের কাছ থেকে। কিন্তু কখনো কি ওর মধ্যে এই ইচ্ছেটুকু দেখেছিল লিপিকা, কি করলে লিপিকাকে আরেকটু ভালো রাখা যায়? সেই চেষ্টা করছে অধীর। লিপিকা ঘর সাজাতে খুব ভালোবাসত। অধীর কোনোদিন কি সেদিকে নজর রেখেও ওকে দুটো ঘর সাজাবার জিনিস কিনে এনে দিয়েছে? এইটুকু খেয়াল রাখা কি নিজের স্বামীর কাছে খুব বেশি চাওয়া ছিল লিপিকার? বিয়ের পর লিপিকা নিজের নাটক, সিনেমা দেখা শখগুলোও প্রায় বিসর্জন দিয়েছিল। অধীরের সিনেমা থিয়েটারের প্রতিও বিশেষ টান ছিল না। তাই ছুটির দিনে লিপিকাকে কোনোদিন কোনো জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসা বা সিনেমা দেখতে নিয়ে যাওয়ার কথাও ভাবেনি কখনো অধীর। বড্ড বেশি উদাসীন ছিল ও লিপিকার প্রতি। আজ পুরনো সব কথা মনে পড়তেই লিপিকার একটা কথাই মনে হচ্ছে, ও অধীরের কাছে আসলে ছিলটা কি? ওর দায়িত্ব কর্তব্য পূরণ করার একটা হাতিয়ার মাত্র। কিন্তু বদলে অধীরেরও কি উচিত ছিল না লিপিকার ছোট ছোট ইচ্ছে, অনিচ্ছা, চাওয়া পাওয়া, সুখ দুঃখের দিকে নজর দেওয়া? ওর জন্মদিন তো বেশিরভাগ সময় ভুলেই যেত অধীর, অথচ নিজের ভাই বোনদের জন্মদিন কিন্তু ঘটা করে পালন করতে কোনোদিনও ভুলতো না।
লিপিকার এই নিয়ে কোনো অভিযোগও ছিল না যে ওর জন্মদিন ঘটা করে পালন করতে হবে, কিন্তু তাই বলে কি স্বামীর কাছ থেকে এইটুকু প্রত্যাশা করাও খুব বেশি ছিল? যে মানুষটার পরিবারের জন্য সে নিজের সারাটা জীবন উৎসর্গ করে দিচ্ছে, সেই মানুষটা কোনোদিন নিজে হাতে তার প্রিয় কবিতার বইটা কিনে এনে উপহার দেবে তাকে তার জন্মদিনে? অধীর নিজে কবিতা নাই বা বুঝতে পারে, কিন্তু যে মানুষ নিজের পছন্দের বাইরে গিয়েও নিজের জীবনসঙ্গীর পছন্দ অপছন্দের খেয়াল রাখতে পারে, সেই বোধহয় প্রকৃত ভালোবাসতে পারে। আর এই ভালোবাসাটাই বোধহয় কোনো দিনই পাওয়া হলো না লিপিকার। আজ না চাইতেও লিপিকার চোখের সামনে একের পর এক পুরনো স্মৃতির ভিড়। লিপির খুড়তুতো ভাই বাবলুকে লিপি খুব ভালোবাসত। বাবলু এখন কর্মসূত্রে বিদেশে, তাই ওর সাথে এখন আর বিশেষ যোগাযোগ নেই লিপিকার। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর লিপিকার একটাই আবদার ছিল অধীরের কাছে, বাবলুকে একদিন নেমন্তন্ন করে খাওয়াতে হবে। অথচ লিপিকার এই সামান্য আবদারটুকু কেমন অবলীলায় ভুলে গেছিল অধীর। অফিস যাওয়ার সময় সুবীরের স্কুলের ব্যাগ কিনতে হবে, আবিরের ক্রিকেট ব্যাট লাগবে, রিমার গানের স্কুলে টিউশন ফি দিতে হবে ইত্যাদি সমস্ত ব্যাপারের দায়িত্ব লিপিকাকে মনে করিয়ে দিয়ে অফিসে চলে যেত অধীর। অবাক হতো লিপিকা এই ভেবে, নিজের ভাই বোনদের জন্য কি করতে হবে সব মনে রাখলে, অথচ আমার একমাত্র ভাইকে আমি যে একবার রেঁধে খাওয়াতে চেয়েছিলাম সে কথা তুমি বেমালুম ভুলেই গেলে। এভাবে কত শত অভিমান বুকের মধ্যে লুকিয়ে লিপিকা এতগুলো বছর সংসার করে ফেললো অধীরের সাথে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমনকি লিপিকার নিজের মাও জানত যে লিপিকা অধীরের সাথে খুব সুখী হয়েছে। কিন্তু আদৌ কি তাই? সত্যি এই প্রশ্নটা নিজেকে আড়াল করতে আজও বড় ভয় পায় লিপি। না জানি অতীতের পাতা থেকে আবার কী সব অস্বস্তিকর অভিজ্ঞতাদের উৎপাত শুরু হবে। তবে অধীর তবু তার ভাই বোনদের প্রতি নিজের কর্তব্য সাজছিল। কিন্তু ঠাকুরপো, সে তো লিপিকার ছোট দেওর হয়। বিয়ে হয়ে এ বাড়িতে আসা স্তক লিপিকার কাছে সুবীর ওর নিজের ভাই হয়েই ছিল। কিন্তু সেই ছেলেটাই বা লিপির ভালোবাসার কি দাম দিল? প্রত্যেক দিন সন্ধেবেলায় নিজের দেওর ননদকে পড়তে বসাতো লিপিকা। সুবীর যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল, গর্বে বুক ভরে উঠেছিল লিপিকার। মনে হয়েছিল এ যেন লিপিকার নিজের জয়। সুবীরও তখন আনন্দে দিশেহারা হয়ে বলেছিল, বৌদি তুমি না থাকলে আজ এ সাকসেস সম্ভব ছিল না। আর আজ সেই ছেলে লিপিকাকে সুজিতের বুকে পড়ে যেতে দেখে নাক সিটকে চলে গেল। কথাটা ভাবতেই লিপিকার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। লিপিকা নিজের অজান্তেই ভেবে উঠল, কেন কেউ এভাবে ভাবতে পারল না? বৌদিরও তো নিজের একটা জীবন আছে। যদিও ওভাবে সুজিতের বুকের উপর পড়ে যাওয়ার ব্যাপারটা পুরোটাই কাকতালীয় ছিল, তবু যদি ওই ঘটনা ইচ্ছাকৃতভাবেও ঘটত, তাহলেও কি একবার এইভাবে সত্যিই ভাবা যেত না? দাদার বর্তমানে বৌদিরও তো নিজের জীবনটা বাঁচার অধিকার আছে। কেন লিপি এত সহজেই সবার কাছে কুলোটা হয়ে গেল বুঝতে পারছে না লিপি। কখন যেন নিজের অজান্তেই ওর চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য অশ্রুধারা। দুদিন আগে ওর ননদ রিমা ফোন করে বলেছিল, বৌদি তোমার হাতের পায়েস জাস্ট অসাধারণ। এবার না আমার ছেলের জন্মদিনে তুমি পায়েসের সাথে সাথে একটা চকোলেট কেকও বানিয়ে দিও প্লিজ বৌদি। লিপিকা তো ভালোবেসেই করে এগুলো তার ননদ দেওরের জন্য, তবু কোথাও যেন আজ বারে বারে মনে হচ্ছে লিপিকার মিষ্টি কথার আড়ালে নিজেদের স্বার্থসিদ্ধির মেকি আবরণটা লুকিয়ে রেখেছে সবাই দুটো মিষ্টি কথাই ভুলিয়ে সারা জীবন লিপিকাকে দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে এসেছে। রিমার আবদার ওর ছেলের জন্মদিনে ওর জন্য পায়েস, চকোলেট কেক বানিয়ে পাঠাতে হবে, ওর জন্য সোয়েটার বুনে পাঠাতে হবে। কিন্তু রিমা কি কখনো ভেবেছে দাদা চলে যাওয়ার পরে বৌদিটা কি নিয়ে বাঁচবে? বৌদির তো সন্তানও নেই। আর আজ যখন লিপিকা ওদের সন্তানকেই নিজের সন্তান ভেবে বুকে টেনে নিতে যায়, তখন অজান্তেই ওর মন বলে ওঠে, তুই আসলে কোনো দিনই এই বাচ্চাগুলোর মা হতে পারবি না। ওরা তোকে মিষ্টি কথায় ভুলিয়ে নিজের বাচ্চাদের আয়ার কাজটা করিয়ে নিচ্ছে। লিপির মাথায় হিংটিং ছট প্রশ্নগুলো ঘুরছিল, অথচ একটা প্রশ্নেরও কোনো উত্তর নেই ওর কাছে। অধীরের মালা পরানো ছবিটা সামনের দেওয়ালেই টাঙানো ছিল। আলো আধারিতে বড় মায়াবী লাগছিল অধীরের ছবিটা। লিপি নিজের অজান্তেই সেই ছবির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে উঠল, তুমি চলে যাওয়ার পরেও
আজও কেন বলো তো আমি শুধুমাত্র তোমার ছায়াসঙ্গী হয়েই রয়ে গেলাম? না সেদিন আমার নিজের জীবনটা বাঁচার অধিকার ছিল, না আজ আছে। যদি সত্যি থাকতো তাহলে আজকে তোমার ভাই আমার সুজিতের সাথে দেখে নাক সিটকে মুখ বেঁকিয়ে চলে যেতে পারতো না? কেন বলো তো? তোমার অস্তিত্ব আজও আমার সাথে এতটা মিশে আছে। তুমি চলে যাওয়ার পরেও কেন তোমার ভাই বোন আজও আমার জীবনের সাথে এতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে? আমার নিজের অস্তিত্ব বলতে আজও আলাদা করে আর কিছু তৈরি হলো না। শ্বশুরবাড়ি শব্দটাকে আমি বড্ড বেশি নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে ফেলেছি। বিয়ের পর একজন কর্তব্যরত স্ত্রীর মতো নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কবেই যেন নিজেকে এই প্রশ্নটা করে উঠতে ভুলে গেছিলাম, আদৌ কি তোমায় কখনো সত্যি ভালোবাসতে পেরেছিলাম আমি? যে মানুষটাকে আমি প্রতি মুহূর্তে আমার প্রতি উদাসীন হতেই দেখে এলাম, তার প্রতি মন থেকে সত্যিকারের ভালোবাসাটা আসে কি করে আমার? হয়তো আমি সেটাকে ভালোবাসা ভাবতাম। তা আসলে একজন বিবাহিত নারীর তার স্বামীর প্রতি করা কর্তব্য ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এসব কথা ভাবতেই মনে হলো লিপিকার, কিন্তু সুজিত, তার সাথেই বা লিপিকার সম্পর্কটা আসলে কি? সুজিত যে সেদিন ওর জন্য ওর প্রিয় কবিতার বইটা কিনে নিয়ে এলো, সেদিন কি এতটুকু ভালো লাগেনি লিপিকার? কিংবা যেদিন লিপিকার জ্বরে কাতরাচ্ছিল সেদিন সুবিতা শ্বশুরবাড়িতে বেড়াতে গেছিল, আর লিপিকার আর এক দেওর আবির আর ননদ রিমা নিজেদের প্রয়োজনে বাইরে গিয়ে কোনোদিনই বৌদির খবরাখবর নেয়নি। তাই লিপিকার খবর নেওয়ার মতো সেদিন কেউ ছিল না। লিপিকার বাপের বাড়ি বলতে এখন আর বিশেষ কেউ নেই। তার বাবা মাও বহুকাল হলো মারা গেছে। কিন্তু সেদিন তো ঝড় জল মাথায় নিয়ে একমাত্র সুজিতই অফিস ফেরত অত রাতে এসে তার খবর নিয়ে গিয়েছিল। কিন্তু কোনোদিন তো এই মানুষটা তার পরিস্থিতি বা একা থাকার সুযোগ নিতে চায়নি। কেন সুজিতকে দেখলে মনে হয় লিপিকার যেন লিপিকার দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো সঙ্গী হতে পারলেই যত শান্তি সুজিতের, বদলে যেন ওর কিছুই চাওয়ার নেই লিপিকার কাছে। অধীরে রেখে যাওয়া টাকাতে লিপিকার ভালো মতো চলে যায় ঠিকই, কিন্তু এই বয়সে এসে আর্থিক অভাবের থেকেও অনেক বেশি মানসিক যন্ত্রণাগুলো ভোগায়। নিজের মনেই হঠাৎ ভেবে ওঠে লিপি, কিন্তু সুজিতকে নিয়ে এই মাঝ বয়সে এসে এই রকম ভাবনাগুলোও বোধহয় বড্ড অন্যায় না? সুজিত যে বলে গেল তাদের মনে কোনো পাপ না থাকলেই হলো, কথাটা ঘুরে ফিরে মাথায় আসছিল লিপিকার। পাপটা আসলে কি? আজ যে ঘটনার আকস্মিকতায় লিপিকা সুজিতের বুকের উপর পড়ে গেছিল, সেই মুহূর্তের ভালো লাগাটুকুকে সত্যি কি অস্বীকার করতে পারে লিপিকা? অথচ এই স্বীকারোক্তির মধ্যেই তো পাপ কথাটির অস্তিত্ব লুকিয়ে আছে। তাহলে ওর ঠাকুরপো যে ঘটনা দেখে নাক সিটকলো, তার মধ্যে সত্যিই কোনো অন্যায় কোনো পাপ লুকিয়েছিল তাহলে? তাই কি এতটা অপরাধবোধ তাড়া করে বেড়াচ্ছে লিপিকাকে? কিন্তু সে তো মাঝবয়সী নিঃসন্তান বিধবা মানুষ, তাকে তো এসব মানায় না। লোকে এসব শুনলে কি বলবে? কিন্তু সেদিনের পর থেকে সুজিতও কেমন যেন এ বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। ওর মনেও কি তাহলে পাপের অস্তিত্ব প্রকাশ পেয়েছে কোনোভাবে? সে রাতের আর ঘুম আসে না লিপিকার। বিছানা ছেড়ে উঠে বসেছে লিপিকা, দরদর করে ঘামছে। হঠাৎ করেই ঘরের আলো জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো লিপিকা। মুহূর্তে মনে পড়ে গেল ওর বিকেলবেলার ওই হঠাৎ স্পর্শটুকু। লিপিকার মন এক অদ্ভুত আবেশে ভরে উঠল ওই স্পর্শটুকু মনে পড়তেই। হঠাৎই এক অদ্ভুত অনুভূতি হলো লিপিকার। যদি ভুলই হবে, অন্যায় হবে সব কিছু, তাহলে এত কেন অজানা আনন্দে ভরে উঠছে লিপিকার মন। 5 দিন হয়ে গেল তারপর থেকে সুজিত আর আসেনি লিপিকার কাছে দেখা করতে, এমনকি ফোন করে একটা খবরও নেয়নি ওর। লিপিকা অবশ্য সেদিনের পর থেকে ওই হঠাৎ পাওয়া স্পর্শটুকু কিছুতেই ভুলতে পারেনি। দিনে রাতে বারে বারে ওই স্পর্শটুকু মনে পড়ছিল লিপিকার, যেন ওই স্পর্শের গন্ধেই লিপিকার আবার নতুনভাবে বেঁচে ওঠা। না হলে স্বামী মারা যাওয়ার পরে লিপিকা যে এতদিন মৃত মানুষ হয়ে বেঁচেছিল। ওর প্রাণটা ধুকপুক করছিল ঠিকই, কিন্তু মানুষটা তো ভেতর থেকে কবেই যেন মরে গেছিল। সুজিতের অনুপস্থিতিতে বাড়িটা বড় খাঁখা করছিল। লিপিকা নিজের মনকে শক্ত করে সেদিন বেরিয়ে পড়ে সুজিতের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে ওকে একবারও ফোন করেনি। সুজিত অবশ্য হঠাৎ করে লিপিকাকে নিজের বাড়িতে দেখে এতটুকু অবাক না হয়ে অভ্যস্ত গলায় বলে ওঠে, কি খাবে বলো, চা না কফি?
এই অধম কিন্তু চাটা মন্দ বানায় না, একবার ট্রাই করে দেখতে পারো। সুজিতকে দেখে মনে হলো লিপিকা সেদিনের ঘটনা যেন একেবারে বেমালুম ভুলেই গেছে সুজিত। লিপিকা একটু অভিমানী স্বরে বলে ওঠে, ওসব পরে হবে কোন, এখন বলো তো এতদিন কেন যাওনি ও বাড়িতে? সুজিত এবার কৌতুকের স্বরে মৃদু হেসে বলে ওঠে, যদি আপনার শাড়িতে ভুল করে আবার আরশোলা পড়ে যেত, আপনি যে আমায় নির্ঘাত শুলে চড়াতেন তাহলে ম্যাডাম। কথাটা বলেই সুজিত দরাজ গলায় হো হো করে হেসে ওঠে। এবার সত্যিই লজ্জা পায় লিপিকা, আরক্ত হয় ওর মুখ। মুখ অনেক কিছুই বলতে চায়, অথচ মন বাধা দেয়। আনত মুখে শাড়ির আঁচল নিয়ে খুটখাট করতে করতে ঘরের এক কোণে চুপিসারে দাঁড়িয়ে থাকে লিপিকা, যেন ওর সব কথা হারিয়েছে। সুজিত ওর মনের ভাব বুঝতে পেরে ওর কাছে খানিক এগিয়ে এসে বলে ওঠে, যদি অভয় দাও একটা কথা বলি। লিপিকা একভাবে দাঁড়িয়ে থেকে ঘাড় নাড়িয়ে অনুমতি দেয়, বলো। এবার আবারও সলজ্জভাবে মৃদু হেসে বলে ওঠে সুজিত, ভাগ্যিস সেদিন হঠাৎ করে তোমার শাড়িতে আরশোলাটা এসে পড়েছিল। লিপিকা এবার চমকে উঠে তাকায় সুজিতের দিকে। সুজিত থতমত খেয়ে বলে ওঠে, না মানে কিছু কিছু সময় কিছু কিছু অন্যায়, কিছু কিছু পাপও বড় সুমধুর হয়। আর এই পাপটা করতে পেরে আমার বেশ ভালোই লাগছে জানো। বড় নিঃসঙ্গ একাকী জীবন তো। শ্রীতমা মারা যাওয়ার পর থেকে আমিও বড় একা হয়ে পড়েছিলাম। ও শারীরিক অসুস্থতার জন্য আমাদেরও আর সন্তানের বাবা মা হয়ে ওঠা হয়নি। অধীরদার আমি একই অফিসের কলিগ ছিলাম। সেই সুবাদে আগে থাকতেই আমি তোমাকে চিনতাম ঠিকই, কিন্তু তখন তো এইভাবে ভাবার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু অধীরদা চলে যাওয়ার পরে তোমার মুখটা দেখে বারে বারে আমি নিজের জীবনের এই দীর্ঘ একাকিত্ব আর অসহায়ত্বের যন্ত্রণা বুঝতে পারতাম। তাই বারবার তোমার কাছে ছুটে যেতাম। কিন্তু সেদিনের ওই শাড়িতে আরশোলা পড়ে যাওয়ার ঘটনার জন্য একটা সত্যি বুঝতে পেরেছিলাম জানো, কাউকে কাছে পাওয়ার সুখটা এই দুই একটা হঠাৎ ঘটে যাওয়া অসম্ভব ঘটনার মধ্যেই হঠাৎ করে খুঁজে পেয়ে যাই আমরা। না হলে চাতক পাখি আর কিভাবে বুঝবে তৃষ্ণা মেটা স্বাদ কি? সুজিতের কথায় লিপিকার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। মুখের ভাষায় আবারও নিজের মনের ভাব অনুভূতিগুলো ঠিক বুঝেই উঠতে পারল না লিপিকা। সেদিন সেই মুহূর্তে কোনো আরশোলা এসে আর উৎপাত করেনি লিপিকাকে। তবু লিপিকা নিজে থেকে ধরা দিল সুজিতের বুকে। লিপিকার চোখে তখন আনন্দের অশ্রুধারা। দুটো মাঝবয়সী মানুষ পাপ পুণ্য ন্যায় অন্যায় ভুলে তখন দুজনের ভীষণ কাছাকাছি জীবন অপরাহ্ন বেলায়। হয়তো এই হঠাৎ করে ফেলা অন্যায়ের মধ্যেই জীবনের নতুন মানে খুঁজে পেয়েছে ওরা। জানালার বাইরে তখন অঝোরধারায় বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির জলে ধুয়ে মুছে যাচ্ছে এতদিনকার রুক্ষতা সূক্ষ্মতা, খরা ফাটা মাটির মলিনতা। ঠিক যেমনভাবে এই দুটো মানুষের জীবনেও তখন নতুন সজীবতার আভাস, অসময়ে বসন্তের আগমন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।